মুঘল সাম্রাজ্যের সমসাময়িক ভারতের বুকে রাজ করা সবচেয়ে শক্তিশালী মুসলিম সাম্রাজ্য হিসেবে যাদের মনে করা হয় সেটাই হল কুতুব শাহী সাম্রাজ্য। 1518 থেকে 1687 এই 169 বছরের দীর্ঘ শাসনকালে এই সাম্রাজ্য শাসন করেছেন সুলতান কুলি কুতুবুল মুলক, জমশেদ কুলি কিংবা আবুল হাসান তানাশার মতো বাঘা বাঘা শাসকরা। কুতুবশাহী সুলতানরা হায়দরাবাদের গোলকুন্ডার এই প্রাসাদ থেকেই সাম্রাজ্য পরিচালনা করতেন। তবে এটি এমন এক প্রাসাদ যেখান থেকে সুলতানরা রাষ্ট্রীয় সিদ্ধান্ত যেমন গ্রহণ করতেন, ঠিক তেমনি রাত হলেই নর্তকীদের সাথে আমোদে মেতে উঠতেন। কুতুবশাহী সুলতানদের পতনের পেছনেও রয়েছে এই প্রাসাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধু এটাই নয়, এখানে এমন এক প্রাসাদ রয়েছে যার গোপন দিক কেউ জানত না, আর সেটাই হলো হেরেম, সুলতানদের অন্তরঙ্গ আশ্রয়ের জগৎ, যেখানে শুধু আনন্দ আর আমোদ ফুর্তি হতো না, বরং হেরেম ছিল গোপনীয় আর সূক্ষ্ম নজরদারি বাজিমাত করার এক অন্যরকম জায়গা, যার প্রতিটি মুহূর্ত ছিল নাটকীয় আর প্রোটোকলে বাঁধা, আবার কখনো কখনো প্রেম আর প্রতারণায় পরিপূর্ণ। তবে এই হেরেমের অন্দরমহল শুধু ভোগেরই নয়, বরং এটি ছিল এক ঐতিহ্যের আধার, যার প্রতিটি সকাল শুরু হতো কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। ভোরবেলা মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের ধ্বনিতেই ভাঙত হেরেমের নারীদের ঘুম। এরপর রানীরা সহ হেরেমের উচ্চ পদস্থ নারীরাও অজু করে সেরে নিতেন ফজরের নামাজ। এখানে হেরেমের নারীদের নামাজ আদায়ের জন্য কুতুবশাহী সুলতানরা বেশ কয়েকটি মসজিদ তৈরি করে দিয়েছেন। পর্দায় এখন যে ধ্বংসপ্রায় ইমারতটি দেখতে পাচ্ছেন, এটাই হেরেমের মসজিদ। এখানেই নামাজ আদায় করতেন প্রাসাদের নারীরা। আমার পাশের যে ইমারতগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আসলে রানীমহলের ধ্বংস অবশেষ। এই রানীমহলের মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটি গর্ত রয়েছে। অনেকেই মনে করতে পারে এটি মনে হয় বাথটাব বা ফোয়ারা, আসলে এটি অজুখানা। এখানে জমানো পানি দিয়েই হেরেমের নারীরা অজু করতেন এবং পাশের মসজিদে নামাজ আদায় করতেন। আর এই পাশটায় আপনাদের একটু খেয়াল করি, এই যে এই পাশটা আপনারা এই যে এই ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটিতে ছিল নারীদের মসজিদ এই জায়গাতে, এবং এই জায়গাটি এখন পরিচিত জেনানা মস্ক বা নারীদের মসজিদ নামে। এখানে একটি দুটি নয়, অনেকগুলো মসজিদ ছিল, কেননা এটি এমন এক হেরেম যেখানে প্রায় 300 জন নারী বাস করতেন। আবার এই 300 জন নারীর বসবাসের জন্যও এখানে নির্মিত ছিল 3 তলা বিশিষ্ট একাধিক প্রাসাদ। ওপর থেকে দেখলেই কেবল ধারণা পাওয়া যায় যে এখানকার হেরেম ঠিক কতটা বিশাল আকারের ছিল। এখানকার এই বিশাল লম্বাটে সিঁড়ি দেখেও অনুমান করতে পারবেন হেরেমের প্রাসাদ কতটা বড় ছিল। 3 তলা বিশিষ্ট এই রানীমহলে শুধু রানীরাই নয়, থাকতো তাদের দাসীরাও। তবে এখানে নর্তকীদের ব্যাপক উপস্থিতি থাকলেও প্রাসাদে বসবাসের জন্য তাদের অনুমতি ছিল না, বরং নর্তকীদের জন্য প্রাসাদের বাইরে আলাদা একটি এলাকায় বরাদ্দ ছিল। পর্দায় দূরে সাদাটে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, ওখানেই বাস করত নর্তকীরা। নর্তকীরা বাস করত বলে ওই এলাকাকে ওই সময় বলা হতো পাপের নগরী। राजा का ज़माना में उधर में पूरा एंटरटेनमेंट लोग रहता था। ওই জামানায় বিনোদনের লোকজন ওখানে থাকতো। আজও ওখানে বিনোদনের লোকজনই থাকে। টলিউড মানে তেলেগু ফিল্মের অভিনেতা অভিনেত্রীরা এখন থাকে ওখানে। কিন্তু ওই জামানায় বলা হতো ওটাই হায়দ্রাবাদের সবচেয়ে খারাপ এরিয়া,
কারণ ওখানে নাইট ক্লাব আছে, নর্তকীরা থাকে। उस जमाना में सब लोग बोलता था कि हैदराबाद का वो सबसे खराब एरिया। इस जमाना में আর আজকের জামানায় বলা হয় ওটাই হায়দ্রাবাদের সবচেয়ে অভিজাত এলাকা। এভাবে বলার কারণ কি? কারণ ওই একই নাইট ক্লাব আছে, নর্তকীরা আছে। নর্তকী মানে আজকের অভিনেত্রীরা। इस जमाना में भी बोलता है कि सबसे अच्छा एरिया है क्योंकि वहाँ नाइट क्लब है। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ দর্শক, আজ আমরা নাচ গানকে সংস্কৃতির আধার মনে করলেও আসলে সেটা আধার নয়, বরং সেটা ছিল আধার, অন্ধকার। সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহের শাসনামলে এখানে ভাগ্যমতী নামের একজন বিখ্যাত হিন্দু নর্তকী নাচ দেখাত। ভাগ্যমতীর রূপ আর নৃত্যের ঝংকারে পঞ্চম কুতুবশাহী সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ রীতিমতো প্রেমে পড়ে গিয়েছিলেন। এমনকি এই নর্তকীকে তিনি বিয়েও করেন। শুধু এটাই নয়, 1590 সালে ভাগ্যমতীকে বিয়ে করে 25 বছর বয়সী সুলতান কুতুব শাহ এই গোলকুন্ডার নামই পরিবর্তন করে দেন। নতুন নাম ভাগ্যমতীর নাম অনুসারেই রাখেন ভাগ্যনগর। নর্তকীদের সাথে সুলতানদের এমন লজ্জাজনক দৃষ্টান্তের মধ্য দিয়েই মূলত কুতুবশাহী সাম্রাজ্যে প্রথম ঘুণ ধরে। নর্তকী ভাগ্যমতী সুলতানের উপপত্নীর মর্যাদা লাভ করেন। পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করলে ভাগ্যমতীর নতুন নাম হয় হায়দর মহল। 1591 সালে এখানে প্রচণ্ড পানি সংকট দেখা দিলে সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ এখান থেকে রাজধানী স্থানান্তর করে নতুন একটি শহর তৈরি করেন, আর নতুন এই শহরের নাম দেন তার সেই স্ত্রী হায়দার মহলের নাম অনুসারে হায়দ্রাবাদ। তবে হায়দ্রাবাদ নামকরণের এই তথ্যের দালিলিক কোনো নথি আমি খুঁজে পাইনি, তাই এটিকে পৌরাণিক কাহিনীও বলা যেতে পারে। হেরেমের নারীদের ফজরের নামাজ শেষ করেই সাত সকালেই শুরু করতে হতো রূপসজ্জা, গোসল আর ব্যক্তিগত পরিচর্যার কাজ। গোসলের পর এখানকার শীষমহল বা আয়নাঘরে চলত রানীদের রূপসজ্জার কাজ। পর্দায় এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এটাই ছিল রানীদের হাম্মামখানা, যেখানে রানীরা গোসল করতেন। আর লোহার গ্রিল দিয়ে ঘিরে রাখা যে ইমারতটি দেখতে পাচ্ছেন সেটাই ঐতিহাসিক শীষমহল, যেখানে রানীরা সাজসজ্জা করতেন। দর্শক, উঠানের মাঝে যে গর্তটি দেখতে পাচ্ছেন ওটা পানি রাখার জায়গা। তার ভেতরটা আমি দেখাচ্ছি, তবে তার আগে শীষমহলটি দেখুন। এখানে রানীরা মেকআপ করতেন, মানে সাজসজ্জা করতেন, রূপসজ্জা করতেন। দেয়ালে যে ছোট ছোট তাকের মতো দেখা যাচ্ছে এর বড় একটা অংশ জুড়েই লাগানো ছিল আয়না, এবং আয়নাগুলো এমনভাবে সেট করা ছিল যে রানী যখন মেকআপ করতেন বা গয়না, হীরা জহরত এগুলো পরে আয়নায় তাকাতেন তখন পুরো ঘর অর্থাৎ পুরো এই শীষমহল একেবারে ঝলমল করে উঠত। আর এই যে এখানে জল জমিয়ে রাখা হতো, ঠান্ডা এবং গরম জলের উভয় জলেরই ব্যবস্থা ছিল। আর ওই যে ওই পাশে টয়লেট আছে এবং এপাশেও একটি আছে, মানে গোসলখানার সাথে একটি এবং মেকআপ রুমের সাথে একটি, মোট 2টি টয়লেট ছিল এখানে। এই যে দেখুন, এটাই রানীদের টয়লেট, আর এই পাশেরটি শীষমহলের অংশ। এবং ওই যে দেখুন ওই দেয়ালে ওটাই বড় আয়না লাগানোর জায়গা। ওভাবেই কিন্তু এই শীষমহলে আয়না লাগানো থাকতো। তবে এখানকার টয়লেট, পানি রাখার জায়গা কিংবা বাম পাশের এই গোসলখানা কোনো কিছুই আজকের মতো এমন উন্মুক্ত ছিল না। প্রতিটি ইমারতই ঘেরা ছিল গ্রানাইট পাথরের দেয়ালে, আর ওপরে ছিল এক বিশাল আকারের ছাদ। হাম্মামখানার এই প্রাঙ্গণ থেকে এ পথে 2 কদম সামনে আগালেই আপনি পৌঁছে যাবেন রানী মহলের উঠানে। হ্যাঁ দর্শক, এটাই কুতুবশাহী হেরেমের উঠান, যার ডান পাশের প্রাসাদটি ছিল
সুলতানের উপপত্নীদের জন্য, আর বাম পাশের প্রাসাদ ছিল সুলতানের প্রধান রানীর জন্য বরাদ্দ। এই উঠানে ওই সময় নাচ গানের আয়োজন করা হতো। মাঝখানে যে ফোয়ারা দেখতে পাচ্ছেন, এই ফোয়ারাটি তখনও ছিল। ফোয়ারার পাশে একটি উঁচু জায়গা দেখতে পাচ্ছেন, সেই উঁচু জায়গায়, ওই জায়গাতে বাদক যারা ছিল, অর্থাৎ তবলা, হারমোনিয়াম, যে যে বাদ্যযন্ত্র বাজাতো সেই বাদ্যযন্ত্র নিয়ে তারা ওখানে বসতো। ওই সময় এই উঠানেই আয়োজন করা হতো রানীদের বিনোদনের জন্য বিশেষ অনুষ্ঠান। তখন পুরো উঠানেই বিছানো থাকতো দামি কার্পেট। ওই সময় এই চত্বরের ওপরে ছিল বিশাল এক ছাদ। 3 তলা প্রাসাদের ওপর ছাদ থাকার কারণে এই জায়গাটি তখন ছিল শীতল এবং আরামদায়ক, আর এখানে নাচ গানে মুখরিত থাকত বলে হেরেমের এই অংশটিকে বলা হয় ডান্সিং হল, যার মাঝখানে ছিল দারুণ একটি ফোয়ারা, যা আজও আছে অবিকল। এটি সেই ফোয়ারা যেটি শত শত বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এটি এমন একটি উঠান যে উঠানে রাজা রানীরা কত আমোদে প্রমোদে মেতে উঠেছেন, কত অনুষ্ঠানাদি আয়োজন করা হয়েছে, কত সুখের ঘটনা, বেদনার ঘটনার সাক্ষী। তো সব কিছুই আসলে মলিন হয়ে গেছে, কিন্তু এই ফোয়ারাটি আজও যেন অমলিন, যেন সেই আর অতীতের রাজকীয়তার সাক্ষ্যই দিচ্ছে শত শত বছর ধরে। দর্শক মণ্ডলী, এই হেরেমে শুধু যে রানী দাসীরাই বাস করত, বিষয়টি মোটেও সেরকম নয়। হেরেম অর্থ হল নারীদের থাকার জায়গা, অর্থাৎ এখানকার এই পাথুরে প্রাসাদে সুলতানের মা ফুফু থেকে শুরু করে বাস করত দাদি এবং শাহজাদিরাও। এখানকার হেরেমের শাহজাদিরা কোরআন, ফার্সি সাহিত্য, সঙ্গীত এবং কাব্য শেখারও সুযোগ পেতেন। তবে মা ফুফু এবং শাহজাদিদের থাকার জন্য ছিল আলাদা চত্বর। দর্শক, এটি আরেকটি রানীমহল। আমার পাশে যে বিশাল ভবন দেখতে পাচ্ছেন, এক একটি প্রাসাদ, এই পুরো প্রাসাদটা আরেকটি রানীমহল। এইরকম রানীমহল একটি দুটি নয়, পুরো 1.5 কিলোমিটার এলাকা জুড়ে এরকম প্রাসাদ রয়েছে, প্রাসাদ ছিল, যেগুলোর অধিকাংশই ধ্বংস হয়ে গেছে। এবং এই রানীমহলেও ওই পাশটাতে যে গর্ত দেখতে পাচ্ছেন, সেটি মূলত এই রানীমহলের বাথটাব। এখানে অসাধারণ আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সেই বাথটাবটি আজও টিকে রয়েছে। দেখুন কত সুন্দর এই বাথটাবটি, কি সুন্দর রাজকীয় ডিজাইন। ওই যে ছিদ্র দেখতে পাচ্ছেন, ওই পাশ দিয়ে ঠান্ডা পানি গরম পানি আসতো, এক পাশ থেকে ওই পাশের যে ছিদ্রটি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হয় ঠান্ডা পানি না হয় গরম পানি, অথবা এই যে এই পাশে আরও একটি ছিদ্র রয়েছে, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আরও একটি ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়ে বিপরীত জল চলে আসতো, অর্থাৎ হয় ঠান্ডা পানি না হয় গরম পানি। আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, যে আমি এখন হাঁটছি, এই পাশটা আসলে ওয়ালের ধ্বংস অবশেষ। এরকম ওয়াল ছিল, অর্থাৎ গোসলখানাটি যে মানে চারিপাশ দিয়ে যে বিশাল ওয়াল ছিল এবং এখানে ছাদ ছিল, সেটি প্রমাণ করে এই ধ্বংসাবশেষ। হ্যাঁ দর্শক, এখানে আলাদা আলাদা রানীর জন্য ছিল আলাদা আলাদা হাম্মামখানা এবং শীষ মহল। তবে কোন রানী কী ধরনের পোশাক পরবে বা কোন গয়না গায়ে জড়াবে তা নির্ধারিত হতো রানীর অবস্থান, বয়স এবং সুলতানের আগ্রহ অনুযায়ী। দুপুরে এখানকার এই প্রাসাদে থাকত এক রাজকীয় ভোজের আয়োজন, যেখানে কাবাব থেকে শুরু করে বিরিয়ানি, শুকনো ফল, নানা ধরনের মিষ্টি আর গোলকুন্ডার বিখ্যাত মশলাদার খাবারে ভরপুর থাকত এখানকার দস্তরখান। সুলতান যদি সন্ধ্যার আগে হেরেমে আসতেন, তবে নির্ধারিত রানীর ঘরেই তিনি সোজা চলে যেতেন। আবার কখনো কখনো কাউকে আকস্মিকভাবে ডেকে পাঠাতেন। রানীকে ডাক দেওয়ার এই বিষয়টি ছিল হেরেমের রাজনৈতিক খেলা। সুলতান যে রানীর সাথে রাত কাটাতেন, সেই রানীকেই মনে করা হতো হেরেমের সবচেয়ে ক্ষমতাবান। তবে যে রানী পুত্র সন্তানের জন্ম দিত, হেরেমে তার আলাদা কদর থাকত। দর্শক মণ্ডলী, পাহাড়ের ওপরে দূরে যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, ওটাই
সুলতানের বিশেষ মহল, যেখানে প্রতি রাতে তিনি আমোদে মেতে উঠতেন। হ্যাঁ দর্শক, এটাই সেই প্রাসাদ যার প্রতিটি কোণায় জড়িয়ে আছে নাচ, গান, আমোদ ফুর্তি, কূটনীতি আর রাজনীতির ইতিহাস। এটি এমন এক প্রাসাদ যার নিচতলায় ঠিক এই স্থানেই বসানো ছিল সুলতানের সিংহাসন, যেখানে বসে তিনি সাম্রাজ্যের সাধারণ মানুষদের বিচার সালিশ করতেন। অর্থাৎ নিচতলা ছিল দেওয়ানি আম আর ওপরতলায় ছিল দেওয়ানি খাস। এই সিঁড়ি দিয়েই সুলতান উঠতেন সেই সময়। এই সিঁড়ি দিয়ে এপাশ দিয়ে উঠে ওই পাশে গিয়ে জনগণের কথা শুনতেন। তবে নিচতলা থেকে এই সিঁড়ি ধরে আপনি যখন ওপরে উঠবেন তখন রীতিমতো পুলকিত হয়ে যাবেন। হ্যাঁ দর্শক, এটাই সেই প্রাসাদ যেখানে কুতুবশাহী সুলতানরা প্রতি রাতে আনন্দে মেতে উঠতেন। এখানকার এই প্রাসাদে প্রবেশাধিকার ছিল খুবই সীমিত। সবাই এখানে প্রবেশ করতে পারত না, এমনকি রানীদের আসতেও ছিল মানা। এখানকার এই উঠানেই প্রতি রাতে নর্তকীরা সুলতানকে নাচ দেখাতো, আর সুলতান নর্তকীর সেই নাচ উপভোগ করতেন আপন মনে। প্রাসাদটি পাহাড়ের একেবারে সর্বোচ্চ চূড়ায়, তাই এখানে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে বাতাস পাওয়া যায়। ফলে হায়দ্রাবাদের প্রচণ্ড গরমের মধ্যেও এই প্রাসাদের অন্দর থাকত সব সময় শীতল। আজও এখানে আরামদায়ক সেই অনুভূতি পাওয়া যায়। দেওয়ানি খাসের এই জায়গাটা এতই বাতাস, মানে প্রচণ্ড গরম, আর এটি তো অনেক উঁচু জায়গা, আর সেই উঁচু জায়গাকে শান্তিময় করে তুলেছে এখানকার হিমেল হাওয়া। আমি এখন পাহাড়ের সেই সর্বোচ্চ উঁচু জায়গায় অবস্থান করছি, আর যে কারণে এখানে এই পাশ থেকে হিমেল হাওয়া বইছে এবং সেই হাওয়াটা যখন শরীরে লাগছে মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ দর্শক, আজও এই প্রাসাদের অন্দর খুবই শীতল থাকে। ফলে প্রচণ্ড গরমের মধ্যে এলেও আপনি এখানে প্রশান্তির পরশ পাবেন। ওই সময় এই প্রাসাদের পুরো অন্দর নানা ধরনের সজ্জায় সাজানো থাকত। ঝাড়বাতি থেকে শুরু করে প্রতিটি দেয়ালে যেমন রঙিন কাপড় টাঙানো থাকত, তেমনি মেঝেতে বিছানো থাকত লাল কার্পেট। এখানে সর্বমোট 3টি কক্ষ রয়েছে। মাঝখানের কক্ষটিতে সুলতান মন্ত্রিসভার বৈঠক করতেন, বিভিন্ন দেশ বা সাম্রাজ্যের দূতের সাথেও বৈঠক করতেন এখানেই। তবে রাত হলেই এখানে জ্বলে উঠত রঙিন আলো। কুতুবশাহী সাম্রাজ্যের 7ম সুলতান আবদুল্লাহ কুতুব শাহ এখানকার এই প্রাসাদ নির্মাণ করেন। তখন এর নাম ছিল বারাদওয়ারি। চারপাশে খোলামেলা এবং 12টি দুয়ার থাকার কারণেই মূলত এই নামকরণ করা হয়। কিন্তু তার শাসনামলে একদিন এখানে নাচ দেখাতে আসেন তারামতি নামের এক বিখ্যাত নর্তকী। এই নর্তকী শুধু নাচ নয়, গানও গাইতে পারতেন। প্রচলিত আছে যে এই পাহাড় চূড়ায় তারামতি যখন গান শুরু করতেন তখন তার সেই সুর রাতের নীরবতা ভেঙে শোনা যেত 2 কিলোমিটার দূর থেকেও। সুলতান আবদুল্লাহ কুতুব শাহ তারামতির নাচে এতটাই মাতোয়ারা ছিলেন যে তিনি এই বারোদুয়ারির নামকরণ তারামতির নামেই করেন তারামতি বারোদুয়ারি। আজও এই প্রাসাদ এ নামেই সবার কাছে পরিচিত। এমনকি আপনি গুগল ম্যাপেও তারামতি বারোদুয়ারি লিখে সার্চ দিলেও এই প্রাসাদেই আপনাকে লোকেশন দেখাবে। দর্শক মণ্ডলী, আমি গত পর্বেই আপনাদেরকে দেখিয়েছি যে এখানে গুপ্তধনের প্রাসাদ ছিল, যেখানে থরে থরে সাজানো থাকত হীরা, এমনকি হীরার খনিও ছিল এখানে। অনেকেই মনে করে অধিক অর্থের কারণেই সুলতান আবদুল্লাহর এমন অধঃপতন হয়েছিল। সুলতান আবদুল্লাহ
এমন এক নারীলোভী সুলতান ছিলেন যে তিনি যেখানে সুন্দরী নর্তকীর সন্ধান পেতেন সেখান থেকেই তাকে নিয়ে আসতেন হেরেমে। দর্শক, দূরে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়েই সুলতান হেরেমে আসতেন। শুধু হেরেমেই নয়, এই সিঁড়িপথ দিয়েই সুলতান তার নিজের রাজপ্রাসাদেও যেতেন। অর্থাৎ এটি ছিল সুলতানের রাজপ্রাসাদ এবং হেরেম বা রানীমহলে আসা যাওয়ার জন্য একমাত্র সুলতানের জন্যই নির্ধারিত পথ। তবে সুলতান বা রাজা এই পথে পায়ে হেঁটে উঠতেন না। রাজা যেতেন হাবশি যে গোলামগুলো আফ্রিকা থেকে এসেছিল তাদের কাঁধে তারা বিশেষ পালকি বহন করত এবং সেই পালকির ওপরে বসে রাজা যেতেন সেই 500 ফিট ওপরে সেই তার যে দেওয়ানি খাস বা দেওয়ানি আম যেখানে রয়েছে সেখানে। দর্শক মণ্ডলী, সুলতান আবদুল্লাহ শুধু তারামতির নাচ গানেই মাতোয়ারা ছিলেন না, বরং তিনি একসময় নতুন করে আমোদে মেতে উঠেছিলেন প্রেমামতি নামের আরেক নর্তকীর। তবে সুলতান এই নর্তকীর নামে কোনো প্রাসাদ নির্মাণ করেননি, বরং তার নামে হেরেমে নির্মাণ করেছেন একটি মসজিদ। পর্দায় এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটাই প্রেমামতি মসজিদ। দর্শক মণ্ডলী, কুতুবশাহী সাম্রাজ্যের প্রথম শাসক সুলতান কুলি কুতুবুল মুলক থেকে শুরু করে জামশেদ কুলি, সুবাহান কুলি এবং ইব্রাহিম কুলি, কারো জামানায় এই প্রাসাদে নর্তকীরা স্থান পায়নি। 1590 সালের দিকেই সর্বপ্রথম পঞ্চম কুতুবশাহী শাসক মোহাম্মদ কুলির আমলে ভাগ্যমতী নামক নর্তকীর নাচের মধ্য দিয়ে এখানে পাপের যাত্রা শুরু হয়, যা সপ্তম শাসক সুলতান আবদুল্লাহ শাহের আমলে পৌঁছে যায় সীমা লঙ্ঘনের শেষ ধাপে। তবে সুলতান আবদুল্লাহর মৃত্যুর পর 1672 সালে যতক্ষণে সুলতান আবুল হাসান কুতুব শাহ এখানকার সিংহাসনে বসেন ততক্ষণে পেরিয়ে যায় অনেক সময়। সুলতান আবুল হাসান সিংহাসনে বসেই নাচ গান সহ সকল ধরনের পাপের কাজ নিষিদ্ধ করেন। এরপরও তিনি ক্ষমতার সিংহাসনে বসার মাত্র 15 বছরের মাথাতেই 1687 সালে সম্রাট আওরঙ্গজেবের কাছে সাম্রাজ্য হারান। কুতুবশাহী সাম্রাজ্যের শেষ শাসক সুলতান আবুল হাসান কুতুব শাহ ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ শাসক। সব সময় একনিষ্ঠভাবে একান্তে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, আর এ কারণেই আল্লাহওয়ালা শাসক আবুল হাসান কুতুব শাহকে বলা হয় তানা শাহ, যার অর্থ খোদা ভক্ত শাসক। দর্শক মণ্ডলী, মনে রাখবেন, মুঘল থেকে শুরু করে অটোম্যান কিংবা এই কুতুবশাহী সাম্রাজ্য, এই বাঘা বাঘা মুসলিম সাম্রাজ্যের পতনের পেছনেই রয়েছে এক অন্ধকারাচ্ছন্ন পাপের অধ্যায়। আবুল হাসান তানাশা একজন খোদাভীরু শাসক হওয়ার পরেও তিনি তার সাম্রাজ্য রক্ষা করতে পারেনি শুধুমাত্র তার পূর্বপুরুষদের পাপাচারের কারণে। শুধু প্রাচীন আমলেই নয়, আজকের দুনিয়াতেও দেখা যায় রাজনৈতিক নেতা থেকে শুরু করে মন্ত্রী, পুলিশ অফিসার, সচিব কিংবা ডিসি, যারাই নারী আর পানিতে আসক্ত হয়েছে তারাই ধ্বংস হয়েছে। তাই জীবনে যদি কেউ সফল হতে চায় তাহলে তাকে অবশ্যই নারী আর পানি থেকে দূরে থাকতে হবে সবার আগে।